নমস্কার, আমি আশিস ভট্টাচার্য। শুরু করছি আমাদের ফুচকাবাজ পডকাস্টের 7th এপিসোড। আর আজকের আমাদের সাথে রয়েছে আমার বহু ছোটোবেলার এক মানুষ, বন্ধু, ভাই, বকাই, যার ভালো নাম দেবপ্রিয় গাঙ্গুলি। বকাই, বল, তুই তোর ব্যাপারে বল। আমি আলাদা করে কি বলবো, যে আমার নিচ্ছে পডকাস্ট, আমার ছোটোবেলার সাথী, বয়সে বড় হলেও বন্ধু, সাথী, খেলাধুলো করে বড় হয়েছি, আমাদের ফ্যামিলি ফ্রেন্ড বলা যায়, আত্মীয়র থেকেও অনেক বেশি কিছু। তো দুই পরিবার মিলে বেড়াতে যাওয়া, করা, সব কিছুই আমরা একে অপরের সব কিছু জানা, অনেক কিছুই জানি। আর আমার ব্যাপারে আলাদা কি বলি, তো আমি একটা খুবই সাধারণ একজন ছেলে, খেলাধুলো ভীষণ ভালোবাসি, সংস্কৃতিমূলক সামাজিক কাজকর্ম, সোশ্যাল ওয়ার্ক, ক্লাব, সংগঠন এসব করতে খুব ভালোবাসি। তো এছাড়াও নিজের কাজ নিয়ে বাড়ি, আত্মীয় স্বজন, মানুষের সঙ্গে একটু মিশতে, একটু কমিউনিটি কালচারটা খুব বেশি ভালোবাসি আর কি। তো এইভাবেই চাইছি আর কি, যতদিন আছি এইভাবেই চলবো, এইভাবেই নিজেকে এগিয়ে নিয়ে যাব। তো মানুষের পাশে থাকা, মানুষকে ভালো রাখা, এইভাবে যতদিন করে যেতে পারবো, আমার কাজ আমি চালিয়ে যেতে চাই, এটুকুই বলবো। তা বকাইয়ের এমনি ভবিষ্যতের কি ইচ্ছে, সেভাবে যদি ধর সেই স্বপ্ন যদি বলি, কারণ আমি তোকে চিনি ছোটোবেলা থেকে, সেই জন্যই প্রসঙ্গটা তুলছি। তুই ভীষণ ভালো ছেলে ছিলিস পড়াশোনায়, এবং একটা অ্যাক্সিডেন্ট মনে আছে, যেই অ্যাক্সিডেন্ট আমি মেনশন করছি না, তুই বলতে চাইলে বল। এবং আমি জানি যেটা তোর লাইফে ইম্প্যাক্ট ফেলে, এবং আমাদের প্রত্যেকের লাইফে ইম্প্যাক্ট ফেলেছে, কারণ মানুষটা আমাদের খুব কাছের মানুষ, অত্যন্ত কাছের মানুষ। তো আমার অনুমান যে এই জিনিসটার পর তোর একটা বিশাল বড় ধাক্কা খাস, এবং যেটার পর থেকে তোর কিছু চেঞ্জেস ঘটে। তো আমি তোর মুখে শুনতে চাই। তো ঘটনাটা বলতে গেলে আমার যে যে ঘটনাটা ইম্প্যাক্ট ফেলে, তো সেটা হচ্ছে আমার বড় জেঠু আর কি। সেদিক দিয়ে বলতে গেলে আমি আরেকটু আগে চলে যাই। আমার যখন বছর 2 বয়স, তখন আমার মাতৃবিয়োগ হয়, আমি মা হারা হই। তো বাট মা হারা হলেও মায়ের অভাব কিন্তু আমায় বুঝতে হয়নি। আমি ছোট থেকে জেঠু জেঠিমার কাছেই মানুষ। তো মায়ের যে স্নেহ মমতা কাটিয়ে মাকে হারিয়ে যাওয়া, আর মা হারা হয়েছি, সেটা একটা ব্যাপার আমি পরে জেনেছি, সেটা একটা দিক ঠিক আছে। বাট যারা এরকম দেখি, যারা কেউ 10 বছরে মাকে হারায়, কেউ আমি ফ্যাক্টটা বলছি আর কি, যারা 12 বছর হোক, যারা একটু জ্ঞান হওয়ার পর মাকে দেখেছে, মায়ের সঙ্গে যে মায়ের মমতা, স্নেহ মমতা পেয়েছে, যাবতীয় সব কিছু, মায়ের সঙ্গে সময় কাটানো, মাকে মায়ের মতো করে যারা পেয়েছে, তারপর যারা মাকে হারিয়েছে, সেই যে কষ্ট। আর আমি মাকে একদম ছেলেবেলায় মাকে দেখিনি, মাকে হারিয়েছি, তার কষ্টের থেকে আকাশ পাতাল তফাৎ, তাদের কষ্টটা আমার থেকে অনেক বেশি, এটা আমার মনে হয়। তো যাই হোক, তো আমার যে জেঠিমা, সেই আমার মা, অবশ্য যিনি আমায় জন্ম দিয়েছেন, সে তো আমার মাই, সে তো, তিনি ছাড়া তো হবেই না। কিন্তু যিনি আমায় বড় করেছেন, এতদিন ধরে দেখে আসছেন, এখনও শারীরিক অসুস্থতা নিয়েও আমার জন্য এত কিছু করছেন, তো হ্যাটস অফ। উনি না থাকলে আমি আজকে আমিটাও হতে পারতাম না, এটা একটা ব্যাপার। আর ওই যে ঘটনাটা, ওটা হচ্ছে আমার বড় জেঠু, ওনার একটা অ্যাক্সিডেন্টে উনি মারা যান। তো ওনাকে আমি আমার বাবার থেকেও বেশি ভালোবাসতাম, কেন যেহেতু আমি ছোটোবেলা থেকেই বাবা মা হিসেবে আমি জেঠু জেঠিমাকেই দেখেছি। তো তো আমার যাবতীয় আবদার,
বায়না সব কিছুই আমি তার কাছেই করে এসেছি। ভালোবাসা, স্নেহ, মমতা পাওয়া সবই তার কাছ থেকেই বেশি পেয়েছি। তো তাই তার চলে যাওয়াটা ভীষণভাবে আমাকে একটা মানে আঘাত দেয়। তো তারপর আমি একটু মানে কি বলবো, একটু ভেঙে পড়ি, ভীষণভাবেই ভেঙে পড়ি বলা যায়। তো তারপরে আমি অবশ্য নিজেকে কাটিয়ে উঠেছি, কিন্তু যে ফ্লোতে আমি চলছিলাম, বা অনেকেই বলে তোর তুই যা স্টুডেন্ট ছিলিস সেই ওয়াইজ তোর কেরিয়ারটা আরও হয়তো ভালো হতে পারতো। আমি জানি না এই ঘটনাটার জন্যই কি এটা এরকম আমার কেরিয়ার লাইফ এরকম হলো, নাকি আমার লাইফস্টাইল একটু অন্যরকম হয়ে গেল বলে হলো, আমি ঠিক সেটা জানি না। তবে কিছুটা ইম্প্যাক্ট ফেলেছে মানে এই ঘটনাটা। মানে আমি অবশ্য মেনে নিতে পারিনি ওই টাইমটায়, তখন অবশ্য অনেকটাই ছোট, 13 বছর বয়স আমার। এই ঘটনাটার জন্যই কিছুটা তো হয়েছেই। আর আর কি বলি, মানে মা হারার পর থেকে মানে ছেলেবেলাতে ওই যা হয় বাড়িতে, একটা বলে এলোকে বলে যেরকম মা মরা ছেলে, তো সেই হিসেবে কাকা অল্প হলেও বাবা একটু মানে কি বলবো, বাবা যথেষ্ট ভালো মানুষ, কিন্তু বাবা হয়তো সময় দিতে পারতেন খুব কম। ওই জ্যাঠা জেঠিমা কাকা কাকিমা সবার একটু খুবই আদরের হয়ে ছোটোবেলা থেকে মানুষ হয়েছি। তো সেইভাবেই একটু ভালোবাসাটা একটু বেশি পেয়েছি, তাই ভালোবাসার মানুষ যখনই চলে যায় আঘাতটা একটু বেশিই লাগে। তা বকাইকে যদি বলি, বকাইয়ের জীবনের বাকেট লিস্ট, 3টে বাকেট লিস্ট, মানে বাকেট লিস্টটা ক্লিয়ার তো ব্যাপারটা? বাকেট লিস্ট মানে ধর জীবনের খুব মানে ভীষণ কিছু ইচ্ছে, এরকম 3খানা ইচ্ছে। যেমন আমার ইচ্ছে ধর কখনো নিজের সিনেমা তৈরি করব, বাইক কেনাটা যেরকম ছিল, এইরকম বাকেট লিস্ট কিছু 3খানা যদি মেনশন করিস। যদিও আমার বয়সটা অনেকটা বেরিয়ে মানে বেশি হয়ে গেছে, আমি জানি না যেটা ইচ্ছে আছে সেটা করতে পারবো কিনা। তবে পারবো না এই কথাটা বলাটা খুব ভুল, পারতে হবেই এটা মেনে মানে নিজেকে সেইভাবে মানে মনটাকে শক্ত করে এগিয়ে যেতে হবে, সে বয়স তোমার যতই হোক, বয়স সংখ্যা মাত্র। তো ইচ্ছে শক্তি থাকলে আমি মনে করি সব কিছুই করা যায়। তো আমার ইচ্ছা আছে, আমি যেহেতু মানে নিজের কাজ ছাড়াই বলছি, ক্লাব অর্গানাইজেশন খুব ভালোবাসি, বা বিভিন্ন সোশ্যাল কমিটি যেগুলো যেহেতু যা ভালোবাসি, আমি চাই এইগুলোর আরেকটু একটু উন্নত করতে। কেননা আগেকার দিনের যে কালচারটা ছিল সেই কালচারে মানুষ এইগুলো নিয়ে মেতে থাকতো। কেন তখন তাদের হাতে অপশানস খুব কম ছিল, মোবাইল ছিল না, টেলিভিশন ছিল না, ল্যাপটপ ছিল না, কম্পিউটার ছিল না, হয়তো এত কিছু ছিল না। তাই আজকে দিনেও আমরা মাঠে ঘাটে দেখি ছেলেদের সংখ্যা খুব কম যারা ক্রিকেট ফুটবল, আমরা ছেলেবেলা থেকে যেরকম খেলে দুলে বড় হয়েছি, মাঠ প্রায় ফাঁকাই থাকে। মানে এই জিনিসটা খুব দেখতেও খারাপ লাগে, যেহেতু আমরা খেলাধুলো করা ছেলে, ভালো পেতাম না। মানে এরকমও হয়েছে যে মাঠে ফুটবল খেলা হচ্ছে, আমরা ক্রিকেট খেলবো, সন্ধ্যে 6টা বেজে গেল, কখন আর খেলবো, মানে ওরা খেলতে খেলতে উঠে গেল, আমরা বসেই আছি তো বসেই আছি, মানে এরকম একটা আর কি। তো তখন খেলাধুলোর চর্চা ছিল, বিভিন্ন সাংস্কৃতিকমূলক অনুষ্ঠানের একটা ব্যাপার ছিল, শরীরচর্চার একটা ব্যাপার ছিল, যাবতীয় দিক থেকে মানে মানুষের মধ্যে একটা একতা বোধ ছিল, সৌজন্য বিনয়ের একটা ব্যাপার ছিল। এই ব্যাপারগুলো কেন জানি না আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, আর সব কিছুই মুঠোফোনের মধ্যেই বন্দি হয়ে যাচ্ছে। তো আমি চাই এই জিনিসটাকে, মুঠোফোনে যেমন বন্দি হয়ে আছে তো থাক, এটা খুব ভালো জিনিস, টেকনোলজি মানুষের দরকারি, এটা টেকনোলজি না হলে চলবে না, মানুষকে এগোতে হবেই, আধুনিক হতে হবেই, যুগের সাথে মিলিয়ে চলতে হবেই। আমি চাই তার সাথে সাথে মানুষ যেন মানুষের সঙ্গেই বাস্তবেও সামাজিক স্তরে মিলেমিশে থাকতে পারে। আজকালকার দিনে দেখি পাড়ার মানে এই যেরকম
এখন ফ্ল্যাট কালচারগুলো হয়ে গেছে, সেরকম পাড়া কালচারগুলো আগে এতটা এরকম ছিল না। তোর বাকেট লিস্টটা কি তাহলে এমন কোনো একটা তোর বাকেট লিস্টে কি তাহলে এমন কোনো একটা সংগঠন তৈরি করা, যেই সংগঠনে সাথে ধর তুই যুক্ত থেকে মানে জিনিসটা নিজের নেতৃত্বে দিয়ে এগিয়ে নিয়ে যাবি? কারণ প্রশ্নটা ছিল তোর বাকেট লিস্ট নিয়ে। হ্যাঁ, এটা বলা যায় তাই। প্রায় নেতৃত্ব মানে কি, মানে আমি চাই কাজটা করতে, এবার নেতৃত্ব অন্য কেউ দিতে পারে, কেউ যদি বলে। মানে কি বলতো, আমি আমার লাইফে দেখেছি, মানে আমি তোকে একটু কেটেই বলছি কথাটা, কারণ একটা সার্টেন সময় অবধি তুইও জানিস আমাকে, মানে আমারও এই জিনিসটা ভাল লাগতো, কিন্তু আমি পরবর্তীকালে দেখেছি, আমি জানি না এখন কি পরিস্থিতি, আমি কারোর নাম নিচ্ছি না, তো ক্লাব কালচারে আমি দেখেছি জিনিসগুলো কিছু ওই চেনা মুখ থাকে, সেই চেনা মুখগুলোর বাইরে কিছু হয় না। এক, দ্বিতীয় হচ্ছে ক্লাব কালচার মানে সেখানে একটা নেশাভানের জায়গা হয়ে যায়, এবং মানে নট নেসেসারি সবাই করে, বাট যখন সেখানে একটা ক্লাব সাংস্কৃতিকমূলক জায়গা, তো সেখানে যদি তারা করে তাদের এমনভাবেই করা উচিত যেটা তাদের থেকে জুনিয়র যারা তাদের প্রভাব না পড়ে। কারণ আমার মনে আছে আমি তখন 5-6-এ পড়ি এবং আমি খুব ভালোবাসতাম একটা জায়গাকে, তো আমি অনেক ঘেন্নায় সেটা ছেড়েছি, প্রচণ্ড ঘেন্নায়, তো প্রচণ্ড ভালোবাসতাম। কারণ আমার ছোটোবেলার সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে বিকেলবেলার বেশিরভাগটা সময় আমি ক্রিকেট খেলেই কাটিয়েছি। তো আমি জানি না ইন্ডিয়া টিমে কত লোক ওই বয়সে হয়তো ক্রিকেট খেলেছে, আমি যা ক্রিকেট খেলেছি। তো এই যে জায়গাগুলো এবং আমার যে জায়গাগুলো ঘেন্না করেছে, এবং স্টিল আমি দেখি যে তুই এই জায়গাগুলো ভালোবাসিস এবং হয়তো এখন কিছু চেঞ্জ হয়েওছে, তো সেই হিসাবে তো, এবং তুই তোর মনে হয় যে এই জিনিসগুলো পরবর্তীকালে ঠিক হওয়া সম্ভব? কারণ এখন মানুষ আরও ব্যস্ত হয়ে পড়েছে, প্রত্যেকে একটা লড়াইয়ে নেমে পড়েছে, কে কত টাকা কামাতে পারে, এর এই গাড়ি তো আমার এটা নয় কেন, এর এটা তো আমার এটা নয় কেন, মানে মানুষ একটা আজকের দিনে মানুষ একদম দেখনদারিতার যুগে থাকে। কারণ আমি নিজে এমন লোককে চিনি, যে আমি নাম নিচ্ছি না, যে অলরেডি তার ভালো গাড়ি আছে, জাস্ট তার সিনিয়র কেউ বা জুনিয়র কেউ একটু বেটার একটা কিনে নিয়েছে বলে তার দরকারও ছিল না, মুহূর্তের মধ্যে আবার একটা নিয়ে নিল। পয়সা আছে মানুষের কাছে আজকের অফুরন্ত, এবং এমন লোককেও চিনি জাস্ট দেখনদারিতার জন্য মানে পুরো টাকা ধার নিয়ে ফিরে একদম পুরো ডুবে গেছে। তো এই মানে এই যেখানে মানুষ এরমভাবে ঢুকে গেছে, এবং টেকনোলজি বল, আজ কোথাও গিয়ে টাইম স্পেন্ডিং বল, তো সেখান থেকে কি আর সম্ভব মানে পিওর যে ক্লাব কালচারটা আগে ছিল, যে সাংস্কৃতিকমূলক ভাবনা নিয়ে তোর ক্লাব কালচারটা শুরু হয়, তোর মনে হয় কি সেটা আর ফিরিয়ে আনা সম্ভব? ওই যে বললাম, মানে ইচ্ছে শক্তি যদি থাকে তাহলে হয়তো সম্ভব। মানে এটা একদমই ঠিক কথা যে কিছু চেনা মুখকে রেখেই এগিয়ে নিয়ে যায় অনেকে। নেশা ভানের একটা ব্যাপার স্যাপার হয়ে গেছে, বিশেষ করে এখন দেখি মানে ছোট বড় জ্ঞান কম করা, এই যে মানে মানুষকে সম্মান না দেওয়া, শ্রদ্ধা না করা, এই যে ব্যাপারগুলো এগুলো তো আছেই। তো এইগুলো করতে গেলে আমার মনে হয়, হ্যাঁ, একটা ঠিক কথা যেটা তুমি বলেছো, যে নেতৃত্ব দিয়ে কি ঠিকভাবে করা যায়, অন্তত কিছু মানে এই জিনিসগুলোকে এগুলো তো একটা ওই সংস্কারমূলক কাজই বলা যায়। মানে কোনো খারাপ কাজকে যদি তুমি সেগুলো প্রতিরোধ করে ভালো কিছু প্রতিষ্ঠা করতে চাও তো সংস্কারই বলা যায়। তো সংস্কার যদি করতে হয় তো এটা একা আমার মানে মনে হয় না কোনো মানুষের পক্ষে একা করা সম্ভব। তো এটা সবাইকে মিলেমিশেই করতে হবে, এবং সবাইকে নিয়ে যখন করতে হবে আমাকে আমার মতো করে সবাইকে মিলিয়ে নিতে হবে, এবং সেইটা আমি কতটা পারবো সেটা আমার উপরে ডিপেন্ড করবে। সেইটা আমি প্রথমত আমার এরকমই মানে অ্যাক্টিভিটিস থাকবে। আমি বিভিন্ন ক্লাব হোক বা কোনো প্রতিষ্ঠান হোক, আমি চাইবো যে কজন সদস্যবৃন্দ আছে প্রত্যেককে নিয়ে যে জায়গা বা যে এলাকার মধ্যে আমি আছি সেই এলাকার প্রত্যেকটা বাড়ি ভিজিট করা। সর্বপ্রথম ওই ক্লাব ওরিয়েন্টেড বা ওই যে জায়গা প্রত্যেকটা ভিজিট করা, এবং তাদের মানে প্রতিদিনই বা মানে প্রায়ই তাদের খোঁজ খবর রাখা। মানে এইগুলো আজকালকার দিনে খুব হারিয়ে যাচ্ছে। এগুলো মানে করা মানে এমন নয় যে নিজের মানে আখেরের স্বার্থের জন্য বা ক্লাবের স্বার্থের জন্য আমি করছি, তা নয়, করব বলেই যেন আমি করি। আর এটার জন্য পলিটিশিয়ান হওয়ারও দরকার না, এগুলো করতে কোনো একদম তাই। কোনো ব্যানারের তলায় থেকে আমাকে বিজেপি করতে হবে, সিপিএম করতে হবে, কংগ্রেস, তৃণমূল এসব করার কোনো দরকার নেই।
কোনো ভালো কাজ করতে গেলে কোনো পার্টি করতেও লাগে না, অনেকে অনেক সংগঠন না করে নিজে একা থেকেও অনেক ভালো কাজ করে যায়। তো আমি যেহেতু সংগঠন একটু ভালোবাসি এবং অবশ্যই নন পলিটিক্যাল, মানে কোনো পলিটিক্যাল নয়, যেহেতু ভালোবাসি আমি চাই প্রত্যেকটা মানুষকে একসাথে নিয়ে চলা। এটা আমি ভালো মানে আমার খুব ভালো লাগেই যে পাড়া হোক বা যে কোনো হোক সবার সাথে মিশে চলা, সবার আপদে বিপদে পাশে থাকা যতটা আমি নিজে পারি। আমি যদি থাকতে না পারি একটা আলাদা কথা, কিন্তু আমি যদি থাকি থেকে না যাই সে ব্যাপারটা খুবই বেদনাদায়ক। মানে আমি করলাম না এটা আমার কাছে লজ্জার। আমি যেটা চাইছি আমিই করছি না, তাহলে আমি আর কি আমি হলাম। তো আমি চাই এইরকমই হোক, প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা সদস্যের সঙ্গে মানে খুব ভালো ভদ্র ব্যবহার রাখা। মানে তারা যদি নেগলেক্ট করতে চায় এমন ব্যবহার করব নিজের বিনয়ের মধ্যে দিয়ে তাদেরকে মানে এমন মানে কথাবার্তার মধ্যে দিয়ে বলো, ব্যবহারের মধ্যে দিয়ে বলো, তাদেরকে সেই প্রতিষ্ঠানের সঙ্গে ধীরে ধীরে যুক্ত করে নেওয়া। এইবার সবাইকে নিয়ে, আশেপাশে সবাইকে নিয়ে এটা করা, এবং সেটা করতে গেলে কখনোই একা হয় না। এবং এটা উদ্যোগ নিয়ে মানে কাউকে না কাউকে তো একটা ক্লাব বা একটা কোনো কিছুর মধ্যে কোনো ভালো কিছু করতে গেলে সবার মধ্যে উদ্যোগ থাকে না, এটা আমি দেখেছি করতে। যেহেতু আমি করি অনেক কিছু, অনেক সংগঠনে যুক্ত আছি, তো আমি দেখেছি সবাই অ্যাক্টিভ হয় না। তো অ্যাক্টিভ খুব কম লোকই হয়, আর কাজ করে খুব কম লোকই, ফায়দা লোটে অনেক বেশি, এইটাই ম্যাক্সিমাম। তো ফায়দা লোটা বলাটা ভুল হবে, মানে খুব কম লোকই একটু আমোদ প্রমোদের মধ্যে মেতে থাকে বা কাজ করে যায় খুব কম লোক। কিন্তু নিঃস্বার্থভাবে যারা কাজ করে যায় তারা ওগুলো নিয়ে মাথায় ঘামায় না, কারণ জানে আমরা কাজ করতেই আসি, আমার কাজটাই হচ্ছে কাজটা করে যাওয়া। তো কে কী বললো, কে কী করলো, কী ভাবলো আমার দেখার দরকার নেই, আমি কাজটা করে যাব। আমি আমার তো সর্বস্তরই আমি আমার কাজটুকু করে যাব। আমি আমার কাজ যতক্ষণ না পর্যন্ত আমি আমার লক্ষ্যে মানে আমি সফল হচ্ছি, ততক্ষণ আমি সে বাধা আসুক যাই আসুক আমি আমার গোলটাকে সেট করেছি, ওই গোলটাকে আমাকে দিতে হবে। তো এইটা মাথায় রেখে যারা সত্যি উদ্যোগ নিয়ে নিজের উদ্যমের সাথে চিন্তাভাবনা একটু খুব সুন্দর রেখে যারা কার্য পরিচালনা করে যায়, তো আমার মনে হয় সফল হতে হবেই। মানে এটা অসম্ভব কিছু নয়। মানে যদি নিজে ঠিক থেকে সবাইকে ভালোবেসে সবাইকে পাশে নিয়ে সাথে নিয়ে একসঙ্গে চলা যায়, ব্যবহার ঠিক রাখা যায় মানুষের সাথে, তো আমার মনে হয় না অসম্ভব সেরকমভাবে কিছু হয়। তো মানুষ এখনও ভালো আছে, মানুষ তো খারাপ নেই। আর এই যে এখন দেখছি এটা ঠিক কথা, এই যে এখন কম্পিটিশানের যুগ বেড়ে গেছে, এখন মানুষ অনেক বেশি, মানুষ খুব কেরিয়ার ওরিয়েন্টেড, মানে খুব জুনিয়র থেকেই থাকতেই, যেটা আমাদের সময় এতটা ছিল না। সরি, মানে এখনকার মানে অনেক ছেলেবেলা থেকে এই জিনিসটা একদিক থেকে কিন্তু খুবই ভালো, মানে আমি বলছি না খুব খারাপ। প্রত্যেকেরই নিজস্ব কেরিয়ার মানে সেলফ ওরিয়েন্টেড হতেই পারে, মানে তাকে নিজেকে প্রতিষ্ঠা করতে হবে, বাড়ির পাশে দাঁড়াতে হবে, নিজের কেরিয়ারটাকে দাঁড় করাতে হবে, এটা যেমন ঠিক, কিন্তু তার পাশাপাশি শুধুই সেলফ ওরিয়েন্টেড হয়ে যাব, আবার শুধুই আমি যেটা বলছি শুধুই সারাক্ষণ ওই সংগঠন নিয়ে পড়ে থাকবো, সেই ব্যাপারটাও না। দুটোকে নিয়েই চলতে হবে, এবং দুটোকে সামঞ্জস্য মেনে চলতে পারলে তবে একটা লাইফস্টাইল খুব ভালোভাবে এগিয়ে যাবে। তা ভালোই আলোচনাটা হলো আমাদের ক্লাব নিয়ে, অনেক কিছু মনে পড়লো, অনেক পুরনো স্মৃতি মনে পড়ে গেল। তো যাই হোক, আমাদের পরবর্তী প্রসঙ্গে ঢুকি। ভূত নিয়ে তোর কি মতামত? ভূত বিশ্বাস করিস? ভূত নিয়ে মতামত, এটা অদ্ভুত একটা টপিক এলো, কি বলবো। ভূত আমার খুব পছন্দের জিনিস, আমি ভূতকে বাদ দিয়ে পডকাস্ট করতে পারবো। দেখো মানে এখানে আমি কি বলি, মানে ভীতু জিনিস খুব আমার মনে আছে। ভীতু আমি একটা টাইম সত্যি ছিলাম। তো ওই যে ভীতু মানে যে ভীতি, তার মানেই তো ভয়। তো আমি আজকে যদি অন্ধকারে ভয় পাই, মানে আমাকে তখন ভেবে নিতে হবে যে আমি কিসের ওপর ভয়টা পাচ্ছি। ন্যাচারালি কোনো কুকুরের ওপর ভয় পাচ্ছি না। ভূত বিশ্বাস করিস? এত হাইপোথেটিক্যালি বলতে হবে না, তুই একদম মানে অনেস্টলি বল, মানে ভূত কি বিশ্বাস করিস? বিশ্বাস যদি বলো, আমি এক কথায় বলবো, আমার তো সেইভাবে মানে ভৌতিক কোনো অভিজ্ঞতা নেই, সত্যিই নেই। মানে আমি যেটা প্র্যাকটিক্যাল আমি বলে দিলাম, সেরকমভাবে কিছু নেই। তবে বিশ্বাস
এখানে কি বলি, আমি খুব আস্তিক মানুষ, মানে ঈশ্বরে বিশ্বাসী, মানে একদম এরমই বিশ্বাসী, যদি সারা পৃথিবীর কেউ বিশ্বাস না করে আমি বিশ্বাস করি, এইরমভাবে বিশ্বাসী, মানে এইরকম আর কি। তো যদি পজিটিভ এনার্জিকে বিশ্বাস করতে হয় তাহলে নেগেটিভ এনার্জিও তো আছেই, বিশ্বাস করতে হবে। একদম একদম। এই জিনিসটাই আজকাল ম্যাক্সিমাম লোক মানতে চায় না। তো একটা ভীতি যে কাজ করে সেটাই হয়তো জানান দেয় যে তার অস্তিত্ব কিছু আছে, এটা আমার মনে হয়। মানে আমি যেহেতু আমার তো কোনো মানে এক্সপিরিয়েন্স নেই, মানে আমি বলতে পারি না বা আমি দেখেছি আমি বিশাল আমায় তাড়া করেছে বা এইসব ব্যাপার স্যাপার নেই, এরম নেই। তবে একটা কেন যেন আমার মন যেন বলে যে একটা কোথাও না কোথাও হতে পারে। আমার একটা ঘটনা মনে পড়ছে যে আজ থেকে বছর 10-12 আগে, সালটা মোস্ট প্রবাবলি 2011-12 হবে কি 10 হবে। আয়লার পর আমাদের পুকুর পাড়ের ওখানে রাতের বেলায় মিন্টুদের খাটিয়াটা পাতা ছিল, আমি তুই আর বাবান বসে আছি। তা আমি ভূতের গল্প বলছি, কালী পুজোর দিন, অমাবস্যা রাত, আর আমাদের বাঁশবাগান যেন একদম হাঁ করে গিলে খেতে আসছে, এত ভয়ঙ্কর ছিল সেই অবস্থাটা। তো আমার মনে আছে এখনো, আমি জাস্ট গল্পটা শুনে শপথ দা ভালো লাগছে না কিন্তু চলে যাবো। তো ওই দিনগুলো মনে আছে, দারুণ সময়। তো যাক, তুই ভগবান নিয়ে যা বললি, তুই ভগবান বিশ্বাস করিস, তাহলে আমি আর ভগবানের প্রসঙ্গে ঢুকছি না। খেলাধুলায় আসি। তো খেলাধুলা আমাদের দুজনেরই খুব কাছের জায়গা, প্রচুর ক্রিকেট খেলেছি আমরা। খেলা নিয়ে কিছু স্মরণীয় ঘটনা তোর মুখ থেকে শুনি, মানে তোর কিছু পছন্দের ঘটনা বা সে যে কোনো খেলা হতে পারে, তোর মতো করে একটু শুনি। কি বলি, মানে আমার মানে মানে লাইফস্টাইলটা আমি মানে এইবার আমি শুরু করছি, মানে আমি ভালোবাসি খুব অ্যাক্টিভ লাইফ, পজিটিভ লাইফ আমি ভীষণ ভালোবাসি। মানে আমি চাই এই যে আজকালকার দিনের ইয়াং থাকতে ছেলেরা, খুব বড় বয়সী ছেলেরা একটা টাইমে খেলাধুলো করে গেছে, তারা নেশাভান করছে, ছেড়ে দাও, সেটা হয়তো খারাপ। বাট এই যে ইয়াং ছেলেরা এখন থাকতে থাকতে মাঠে যায় না, হ্যাঁ, মোবাইলের মধ্যে ওই ভাবজি এসব গেম টেম খেলছে, তো মাঠে কোনো শরীরচর্চা নেই। এমনিতেই এখনকার দিনে যা পরিস্থিতি, মানে আগেকার দিনের মতো তো নয়, আমরা এমনি যা ভেজাল খেয়ে গিয়ে আমাদের শরীরে সেরকম কিছু নেই। তো একটু হলেও স্বাস্থ্য সচেতনতা বোধ সবার থাকা উচিত, এটা আমার মনে হয়। মানে একেবারেই নেগলেক্ট করে যাওয়া বা উদাসীন হয়ে থাকাটা ঠিক নয়। বিশেষ করে খেলাধুলোটাকে আমি শরীরচর্চা হিসেবে দেখি, আমি এটাকে একটা 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 আনন্দের মধ্যেই দেখতাম। মানে এটাও একটা নেশা মতো করেই আমি ইয়ে করি। একটা মানে খেলাধুলো মানে তখন মানে আমরা পাগল যাকে বলে, মানে আমার এখনো মনে আছে আমি ক্লাস 11-এ আমাদের প্রি টেস্টে আমাদের এই অপোজিটেই যে বিদ্যানিধি স্কুল আছে, তো ওখানেই রুম নাম্বার 9 আমার এখনও মনে আছে, আমি পরীক্ষা দিচ্ছিলাম। তো মাঠের একদম পাশ থেকেই, মানে একদম জানলার ধারেই তো আমি বসেছি। তো আমি দেখছি মাঠে আমার বন্ধু বান্ধবরা সব চলে এসছে, মানে ক্রিকেটের উইকেট ব্যাট বল ফল নিয়ে সব রেডি, মানে চলে এসছে। প্রায় 4:30 বেজে গেছে, এক্সাম প্রায় 5টায় শেষ। আমি দেখছি এখনও 20 নাম্বার বাকি আছে। মানে আমি এতটাই খেলা পাগল, উত্তর জানা থাকতেও আমি কোয়েশ্চেন পেপার জমা দিয়ে চলে এসেছিলাম, এতটাই খেলা পাগল ছিল। তো যদিও এটা কোনো ভাইটাল এক্সাম ছিল না বলে, তবুও একটা পরীক্ষা তো। সো যাই হোক, খেলাধুলা মানুষকে একটা অন্য স্তরে নিয়ে যায়, মানে একটা আনন্দ দেয়, মানে সব দিক থেকে, মানে মস্তিষ্ক, মানে মানে উন্নততর মস্তিষ্ক বলো, দৈহিক গঠন বলো, সব দিক থেকে, মানে যাবতীয় দিক থেকে, মানে বিশেষ করে তো ফুটবল খেলা, মানে আমি ফুটবল ভীষণ ভালোবাসি। ক্রিকেট হোক, ফুটবল হোক, ব্যাডমিন্টন হোক, যে কোনো খেলা, সুইমিং আমি ভীষণ ভালোবাসি, সাঁতার। তো অ্যাক্টিভ লাইফ যেহেতু ভালোবাসি, তাই আমি চাই যারা ইয়াং জেনারেশন আছে তারা এগুলোর মধ্যে একটু থাকুক, ওই শুধুই মুঠোফোনের মধ্যে আবদ্ধ না হয়ে থেকে একটু ন্যাচারাল লাইফেই নিজেকে এগিয়ে নিয়ে যাক, মানে একটু খেলাধুলো করুক, একটু ক্লাব কালচারের মধ্যে নিজেদের যুক্ত রাখুক।
এবার নিজেদের তো কেরিয়ার ওরিয়েন্টেড যে কাজগুলো থাকে বা নিজের যে কাজ সেগুলো আগে করতে হবেই, অবশ্যই আগে নিজের কাজ সেরে এসে তারপর সব কিছু করা, কিন্তু সব কিছু বজায় যেন রেখে এগিয়ে যেতে পারে। এবার অনেকে হয়তো বলবে আমি টাইম পাই না, বা আমি দেখ ধরে নিলাম সেটাও হয়তো ঠিক কথা, বাস্তব কথা, কারণ এখনকার সবার কাজ মানে কাজ তো আর সমান নয়, তো সেইভাবে টাইম স্পেন্ড সবাই করতে পারবে না। তো যতটা পারা যায় মানে ন্যূনতম হলেও দেওয়া উচিত। আর খেলাধুলো তো আমি বলবো যারা এই মুহূর্তে কোনো কাজে বাজে নেই বা কিছুতে নেই তারাও তো খেলে না এখনকার দিনে দেখি, তাদের তো অবশ্যই খেলাধুলো করা উচিত। মানে আমরা তো তুমি তো আমরা তো ছেলেবেলা থেকে খেলাধুলো করেই মানে বিভিন্ন মাঠে মাঠে খেলা। এখনো এই বয়সে আমার যা ফিটনেস, আচ্ছা আচ্ছা লোককে হারিয়ে দিবে। এটা আমি ভালো করে জানি। তো তো এইগুলো দেখি সত্যি খুব খারাপ লাগে, মানে এগুলো এখন আমাদের এই কালচারে যে এগুলো হচ্ছে এটা দেখে সত্যি খুব খারাপ লাগে। তো হওয়া উচিত সবারই একটু স্বাস্থ্য সচেতনতা নিজেদের বজায় রেখেই করা উচিত। খেলাধুলাটাকে আনন্দের সঙ্গে নিয়েই করা উচিত, খেলাধুলাটা আলাদা কিছু নয়, কোনো প্র্যাকটিসেও ভর্তি হতে হবে না, কিচ্ছু করতে হবে না, নিজের সুন্দর সময় কাটানোর একটা জায়গা, আনন্দ লাভের একটা জায়গা, সব দিক থেকে। যদিও বকাই পডকাস্টটা তোর, বাট তুই একটা খুব ভালো প্রাসঙ্গিক কথা বলি, যেই কথাটা না বললে আমি কোথাও মিস হয়ে যাব। তো আমি মানে আমার লাইফে এনআইআইটি আর 7 বছর যে চাকরি করেছি, তো এটা একটা বিরাট অবদান আছে এদের, এটা অস্বীকার করলে তাহলে আমি মিথ্যে বলবো। তো আমি এই 7 বছর আর এনআইআইটির 1 বছরে আমি একটা জিনিস খুব দেখেছি, মানে এই জিনিসটা খুব শেখানো হয়, টিম ওয়ার্ক, টিম ম্যান হওয়া, টিম ওয়ার্ক করা। তো আমরা এইগুলো করার জন্য না, মানে টিম প্লেয়ার হওয়ার জন্য কি করতে হবে না হবে হাবি যাবি, আজকে হাজার একটা ফাউন্ডেশন কোর্স আছে, সার্টিফিকেট কোর্স আছে, বাট আমি পার্সোনালি কোথাও মনে করি এই যে টিম ম্যান হওয়া না, এই জিনিসটা আমরা প্রথম শিখি মাঠে গিয়ে। একদম। আর যে মাঠে গিয়ে একটা দলে 11 জন মিলে আমরা হোয়াট এভার ফুটবল খেলি বা ক্রিকেট খেলি, যে কোনো খেলা, এই যে এক হয়ে খেলা, এই টিম ওয়ার্কটা কিন্তু আমাদের প্রথম মাঠ শেখায়, প্রথম খেলা শেখায়। এবং এর জন্য বুড়ো বয়সে গিয়ে 1-2 লাখ টাকা, মানে আমি কখনোই কোনো ভালো কোর্স করতে বারণ করছি না, আমি বলার কেউ নয়, মানে আমি বলছি বেশ কিছু সার্টিফিকেট ফাউন্ডেশন কোর্স আছে, মানে এমন বহু ইনস্টিটিউট বহু কোর্স খুলে রেখে আজকে ছেলেমেয়েদের কাছ থেকে পয়সা নিচ্ছে, মানে লাখ লাখ টাকা নিচ্ছে, যেগুলো করার পর 8 থেকে 10 হাজার টাকা মাইনে। তো আমি সত্যি মানে হয়তো যদি আমার কথা অনেকের খারাপ লাগতে পারে, 2 লাখ টাকা খরচা করে 1 লাখ টাকা খরচা করে আজকের দিনে 8-10 হাজার টাকার যদি মাইনের কেউ কাজ করার দরকার নেই। আমি কারণ একটা যে কোনো জামা কাপড়ের দোকানে তার থেকে বেশি টাকা দেয় কেউ যদি ঢোকে, তো কেউ খারাপভাবে নেবেন না আমার কথা, কারণ আমি দেখেছি এই জিনিসটা, এবং অনেক দেখেছি বলেই আজ বলছি। পডকাস্টটা ওর, আমি আর কথা বাড়াবো না। তবে এই নিয়ে যদি কারুর দ্বিমত থাকে, এই ফুচকাবাজে এখানে থাকি সারাক্ষণ, চলে আসবেন। বগাই আমরা ঢুকছি আমাদের পরবর্তী প্রসঙ্গে, সেটা হচ্ছে ভূত হলো ভগবানটার বললাম না, কারণ তুই যথেষ্ট আস্তিক মানুষ। খেলাধুলাও হলো, আর একটা আমাদের খুব কমন জিনিস যেটা দুজনেরই ভীষণ ভালো লাগে, সেটা হচ্ছে সিনেমা। তো একটু সিনেমায় আসি তোর মতো করে। নানা পাটেকার তোর খুব পছন্দ আমি জানি, একটু তোর মতো করে শুনি। নানাজি মানে তো কি বলবো, একদম রিয়েলিস্টিক, মানে আমার তো মনে হয় না অ্যাক্টিং করে, তো একদম রিয়েল। নানা পাটেকার নিয়ে কোনো কথা বলবো তো কোনো কথা হবে না। আমাদের বিগ বি অমিতাভ বচ্চন একদম পরম শ্রদ্ধেয়, নানাজি, মিঠুন চক্রবর্তী, শাহরুখ খান, মানে একটা টাইম তো আলাদা জগৎ, মানে এটা তো বলিউড জগৎকে আমি নিয়ে বলছি। তো এরকম কি বলি, মানে সিনেমার জগৎ তো খুবই ভালো, বাংলাতেও বুম্বাদা, প্রসেনজিৎ, আর এদিক দিয়ে দেখতে গেলে তুমি তো মানে সিনেমার জগতের, মানে আমি কি বলবো, এটা আশিস ভট্টাচার্য নিজে বলবে, মানে এরপর যখন আমি দেবো নিজেই বলবে। তো সিনেমা ভীষণ ভালোবাসি, মানে দেখতে ভালোবাসি, ভালো আর্ট ফিল্ম, কমার্শিয়াল ফিল্ম তো ঠিক আছে। আর আমি অ্যাকচুয়ালি যেটা বলা হয়তো হয়নি,
ভীষণভাবে যেহেতু এই সংগঠন যেহেতু ভালোবাসি বা এইগুলো যেহেতু ভালোবাসি, দেখুন একটা কথা আমি বলে দিই, এই যে ব্যাপারটা আমি কেন এত ক্লাব ভালোবাসি বা এতবার বলছি যে ক্লাব করা উচিত, ক্লাব সংগঠন করো বা যে কোনো কমিটি করো বা কোনো সংগঠনে যুক্ত থাকো, এটা কিন্তু আমার জেনেটিক একটা কারণ আমার বাবা দীর্ঘদিন ক্লাব করে এসছেন, ভীষণভাবে ক্লাব ভক্ত মানুষ ছিলেন, সংগঠনপ্রেমী মানুষ, শুধু ক্লাব না পলিটিক্যাল একটা পার্টির সদস্য ছিলেন, আমি নাম করব না, দীর্ঘদিন ক্লাব পলিটিক্স এসবের মধ্যে অ্যাক্টিভলি মানে উনি ছিলেন। তো এটা আমার জেনেটিক্যালি এটা আমার মধ্যে আছে, তো এটা আমার ক্রেডিট বলে কিছু নয়, যে এটা যদি আজকে আমার ক্রেডিট তখনই হতো যখন আমার বাবা কিছু না করতো আমি এগুলো করে যেতাম। তো আমার বাবা করেছে বলে আমি এগুলো করছি, তো জেনেটিক বলেই কিন্তু আমি করতে পারছি, তা আমার আলাদা ক্রেডিট কিছু নয়। আর আর এখানে এই সিনেমার জগতের ব্যাপারে বলি, আমার ফেভারিট ডিরেক্টর সত্যজিৎ রায় স্টলওয়ার্ড, কোনো কথা হবে না। এরা প্রত্যেকেই, মৃণাল সেন, যাবতীয় যা, তরুণ মজুমদার, এইবার আমি আসি লাস্ট যে নাম নিলাম তরুণ মজুমদার। তো তরুণ মজুমদারের সিনেমা মানে আমার জীবনের মানে ভীষণভাবে প্রভাব ফেলে, তার কারণ অধিকাংশ সিনেমাই একান্নবর্তী পরিবারকে নিয়ে, এবং এত সুন্দর মানে বাস্তবিক সিনেমা, গ্রাম বাংলাকে তুলে ধরা, বিশেষ করে রবীন্দ্র প্রত্যেকটা সিনেমাতেই রবীন্দ্রনাথকে যেভাবে মানে উনি তুলে ধরেছেন, ওনার গান, ওনার চিন্তাধারা, সেই মানে হ্যাটস অফ, একদম কোনো কথা হবে না, মানে তরুণ মজুমদার হ্যাটস অফ, কোনো কথা হবে না। সত্যজিৎ রায়ের পর যদি কেউ থাকেন, আমার তো ভীষণ প্রিয় সত্যজিৎ রায়, তো উনি তো মানে পরম শ্রদ্ধেয় মানুষ, মানে ওনার তো সিনেমা মানে ওনার যা দূরদর্শিতা তা আজ বাস্তবে মানুষ দেখতে পাচ্ছে, কবে কবে তিনি বলে গিয়েছিলেন আজ বাস্তবে সবাই আপনারা বুঝতেও পারছেন। তো আর তরুণ মজুমদার ওনার যে এই যে একান্নবর্তী ভাবনা, যে বাড়ি তখনকার দিনে কি ছিল, তো আমি যেহেতু ভীষণ একান্নবর্তী বাড়ি ভালোবাসি, যৌথ পরিবার, কেন আমি ছেলেবেলা থেকে যৌথ পরিবারে মানুষ হয়েছি, এখন হয়তো সেটা নেই, আর আমার খুব খারাপও লাগে যে সব আলাদা আলাদা, ভাইরা আলাদা, নিজেদের ভাই সামান্য ব্যাপারে পাড়ার লোকের সঙ্গে ঝগড়া তো অনেক দূরের ব্যাপার, মানে নিজেদের ভাইয়ের মধ্যেই সামান্য, বেশি সম্পত্তিও নয়, সামান্য কিছু সম্পত্তি নিয়ে ঝগড়া, কেউ কারোর মুখ দেখে না, ও এই পাটে থাকে এই পাটে থাকে, কিন্তু একটা এক ছাদের তলায় এই যে 8 থেকে 80 একসঙ্গে থাকার যে আনন্দ, এটা এই আনন্দটাকে মানে কোনো টাকা দিয়ে, মানে কোটি টাকা দিয়েও কেউ কিনে নিতে পারবে না। মানে 8 থেকে 80 এক ছাদের তলায় থাকার আনন্দ বিশাল আনন্দ, ওই যে একসঙ্গে থাকা, একসঙ্গে খাওয়া, একসঙ্গে সুখে দুঃখে জীবন কাটানো, এর থেকে বড় কিছু হতে পারে না। মানে এই জন্যই বোধহয় আমি সংগঠন ভালোবাসি, এই জন্যই বোধহয় মানুষের সঙ্গে মিশতে ভালোবাসি, এই জন্যই বোধহয় সবার পাশে থাকতে ভালোবাসি। মানে আমার লাইফের যদি মোটো কিছু থাকে, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি এইগুলোর মধ্যে থেকে যাওয়ার চেষ্টা করে যাব। আর পছন্দের সিনেমা অনেক আছে, মানে ওই একটা পার্টিকুলার কি বলি, মানে যেটা রোজ দেখিস, যেমন একটা তো দেখি রোজ দেখিস, ওটা কোনটা? নানা পাটেকারের যদি পছন্দের কোনো সিনেমা থাকে, সব মিলিয়ে গোটা 4-5 সিনেমা তোর পছন্দের যেগুলো প্রায় দেখি। আচ্ছা আমি অ্যাক্টরের নাম করছি, এবার তার সিনেমার নাম করছি। নানা পাটেকারের তো তা ওনার মানে কি বলি, যশবন্ত ক্রান্তিবীর, যশবন্ত রোজ দেখিস প্রায়, মানে যশবন্ত একটা আলাদাই, মানে যে দেখবেন ওই মানে যশবন্ত দেখবেন। আর কোনো ডায়লগ মনে থাকলে একটা কিছু, ভক্তের ওটা কোথায়, ये हिंदुस्तान, ये हिंदू का खून है, ये मुस्लिम का खून है, ক্রান্তিবীর। মনে থাকলে একটু যদি করিস, মানে কোনো জোড়াঝুড়ি নেই, যে তোর ইচ্ছে কিন্তু ভালো করিস। অ্যাক্টিংটাও আমার একটা শখ ছিল, মানে জানি আমি আমি বললাম। মানে থিয়েটার ভালোবাসি, তো এখানে আলাদা করে আর কি অ্যাক্টিং করবো, কিরকম একটা লাগছে। হ্যাঁ সবাই তো জানে নানা পাটেকারের ওই যে সিনটা,
তো বিশেষ করে আমি জানি ক্রান্তিবীর অনেকের দেখা, কিন্তু ইয়াসমান কোনো অনেকে হয়তো দেখেননি, একটু পারলে দেখে নেবেন, পুরো সিনেমা খুব ভালো সিনেমা। আর যে ডিরেক্টরকে নিয়ে আমার আলোচনাটা হলো, এই তরুণ মজুমদার, পারলে ওনার আলো সিনেমাটা দেখবেন, এতটাই ভালো সিনেমা, কোনো কথা হবে না। ভালোবাসার অনেক নাম, মানে কত নাম করবো, মানে ওনার তোর কিছু মানে সিরিয়াসলি বই আছে, আমি মানে নট অনলি পুরোনো দিনের কথা, বাংলা পরবর্তীকালেও বেশ কিছু এমন সিনেমা আছে যেই সিনেমা ভাবায়। যেমন একটা সিনেমা আছে, আমি বলছি তোকে, মানুষ ভূত বলে। তো আমার মনে পড়ছে না কে ডিরেক্টর। রমাপ্রসাদ বণিক ছিল। রমাপ্রসাদ বণিক ছিল, সব্যসাচী ছিল এবং দেবশ্রী রায় ছিল। অসাধারণ সিনেমা। তো আমি জানি না বাংলায় কি ব্যাপারটা, তো সেই সিনেমা হয় না। ইনফ্যাক্ট যে কপি পেস্টের যে বইগুলো হয়, মাস সিনেমা যেগুলো, সেগুলোও ভালো করে হয় না। তো একটা সময় খুব ইচ্ছে ছিল অভিনয়ের। তা আমি যখন ফার্স্ট ইয়ারে উঠি, সেই সময় ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের মাঝামাঝি অবধি প্রচুর পড়েছি। তখন জুনিয়র আর্টিস্টের কাজ করেছি, অ্যাক্টিভলি বহু জায়গায় অভিনয় করেছি। আমি এই মুহূর্তে আর কিছু নামটা মেনশন করছি না, কোথায় কি অডিশন দিয়েছি। বাট এইটা বুঝলাম যে আমি ওই 11 থেকে 12, তারপর ওই ফার্স্ট বয় হয়ে গেছিলাম তো হুটহাট করে। তো বাবা মার আমাকে নিয়ে এক্সপেকটেশনটা অনেকটা বেড়ে গেছিলো। এবার তারপর যেই অনার্সটা কাটা গেল, তো এইটা একটা বড় ধাক্কা খাই। তো তারপর আস্তে আস্তে সেখান থেকে গুটিয়ে আনতে হয়। তারপর যাই হোক, জীবনযুদ্ধে মেতে ওঠা, চাকরি বাকরি সমাজের দরকারে ইচ্ছা আবার আছে, দেখা যাক, ইনশাল্লাহ নিশ্চয়ই হবে, না হলে নিজে বানাবো। তো পরে আসি বগাই আমাদের নেক্সট প্রসঙ্গে। একটু ভেবে বলবি, ধর তোর কাছে এমন একটা সুযোগ এলো যে তোর আজ অবধি যত মেমোরি আছে সেই সব থাকবে, কিছু যাবে না। তো জীবনের কোনো একটা পর্যায় থেকে লাইফটা আবার তুই স্টার্ট করতে পারবি। কোথা থেকে করবি, কেন করবি, একটু ভেবে বলিস। মানে আগে ফিরে যেতে পারবো, মেমোরিজ তো থাকবে সব। মানুষগুলোকে কি ফিরে পাবো? অফকোর্স পাবে, সেই জন্যই তো বললাম টাইম ট্রাভেল, ইটস কাইন্ড অফ টাইম ট্রাভেল। মানে যে মানুষগুলো হয়তো আর ইহলোকে নেই, তাদের কি পাবো? তুই চাইলে তোর লাইফে তোর সব স্মৃতি থাকবে। ধর এরকম একটা ব্যাপার, তোর সব স্মৃতি থাকবে, তোর 2 বছর বয়স, তুই সেরকম জায়গাতেও ফিরে যেতে পারবি। তো তুই কোথায় ফিরে যাবি এবং কেন? ফিরে যদি যেতেই হয়, তো আমাদের মানে আমি ফিরে যাব হয়তো সেই মুহূর্তে যখন জ্যাঠা বেঁচে, এবং বেঁচে থাকাকালীন উনি ওই সময় যে তার মুড অফ থাকতো বা কি কারণে থাকতো, তখন তো সেই সুযোগগুলো পায়নি যে কেন এভাবে এতটা হতাশ হয়ে তুমি আছো, বা বা সেদিন যে দুর্ঘটনাটা হয়েছিল, যদি ফিরে যেতেই হয় ওই দিনে ফিরে যেতে চাই, হয়তো আমি সেই দিন থাকলে বাড়িতে সেই দুর্ঘটনাটা হতো না, তাহলে হয়তো মানুষটা আজও বেঁচে থাকতো। হয়তো বেঁচে থাকতো, কারণ সেই দিন যে অ্যাক্সিডেন্টটা হয়ে গিয়েছিল আমাদের বাড়িতে ওই ঘরে, তো মানুষটা একা ছিল বলেই হলো। তো আমি সেই দিনের রাতের দিনেই ফিরে যেতে চাই, যেদিন উনি একা থাকতো না, আমিও থাকতাম। হয়তো সামান্য তার কিছু হলেও ক্ষতি হলেও হতে পারতো, কিন্তু আমি থাকলে হয়তো মারা যেত না, এগোতোই না ব্যাপারটা। আর অনেক কিছু মনে পড়ে গেল, বাঙালি কথা আছে, বহু পুরনো স্মৃতি চলে এলো। তো যদি বকাই বলা হয় যে ফুচকাবাজকে নিয়ে কিছু বলবি, কি বলবি?
ফুচকাবাজকে নিয়ে তো মানে আলাদা করে কিছু বলার নেই। আমার দুই ভাই যাদেরকে আমি নাকি তারা বলে চিনিয়েছি তোমাদের, তাদেরও যেমন সেকেন্ড হোম, এটা আমারও প্রায় সেকেন্ড হোম। কিন্তু হয়তো আমি অতটা সময় দিতে পারি না, কিন্তু আমার ভীষণই কাছের জায়গা। আমার ম্যাক্সিমাম সময় এখানেই কাটে প্রায়। তো হয়তো সময়টাই বেশি কাটে, কথাই হয়তো বেশি হয়। তো ফুচকাবাজ মানে আমার কাছে একটা আলাদা, মানে কি বলবো, মানে বিশেষ করে মানে যাদের মানে শুধু মানে দিদাদি বলো তুমি বলো, তোমাদের দুজনের তো আমি ভীষণই কাছের, তোমরাও আমার কাছের। তো তো আলাদা করে মানে আমার কাছে একটা আলাদা ইমোশন, মানে এটা খাওয়া দাওয়া নিয়ে কি বলছিস? খাওয়া দাওয়া সবই, মানে আমি তো যাবতীয় সব হয়তো খেয়ে উঠতে পারিনি এখনো অবধি, কিন্তু যা যা খেয়েছি এখনো অবধি সব ঠিকঠাক। আবারও খাবো, যতদিন চলবে আমি আছি, ভালো থাকবো। আর আজকে আমাদের মোটামুটি ধর, আমি একটা প্রশ্ন অন্য লোককে করি না, এই প্রশ্নটা আমি অন্য লোককে করি না, কারণ মানে আমি ধর কিছু সার্টেন প্রশ্ন আমার থাকে, ঘুরিয়ে ফিরিয়ে করি। তো তুই বলে আমি এই প্রশ্নটা করছি, যেহেতু তুই সংগঠন ভালোবাসিস, যেহেতু তুই খেলাধুলা ভালোবাসিস, আজকের দিনে এই যে বাচ্চার বাবা মারা মাঠে যেতে দেয় না, বা মাঠের যে পরিবেশ নেই, খেলাধুলাটা বন্ধ হয়ে গেছে, তো এইটা নিয়ে তুই কী মেসেজ দিবি? মানে এটা নিয়ে কি মেসেজ দেবো বলতে, খুবই খারাপ। মানে যে বাবা মারা, আমি মায়েদের কথা ছেড়ে দিলাম, যে বাবা যদি তার দিক থেকে ধরি, সে তো একটা টাইম ছোট ছিল, সে তো খেলাধুলো করেছে, অন্তত সে তো ছুটিয়ে খেলেছে। তার তো বোঝা উচিত যে মাঠ একটা ছেলের কাছে কি হওয়া উচিত। মানে একটা বাচ্চার কাছে মাঠ মানে একটা ফ্রি মাইন্ডের জায়গা, একটা আনন্দের জায়গা, একটা মানে সব দিক থেকে ভালো। মানে মাঠ ছাড়া তো বাচ্চাদের, বিশেষ করে এখন ছেলে মেয়ে উভয়ই খেলাধুলো মানে সবেতেই আছে। মানে আমি মানে আলাদা করে কোনো করতে চাই না। এখন মেয়েরাও খেলাধুলো করে, ছেলেরাও খেলাধুলো করে, আগেকার দিনের মতো ব্যাপারটা নেই। সব বাচ্চাদেরই ছেড়ে দেওয়া উচিত, যে যেটা খেলতে চায়, যে যা পছন্দ করে তাকে তাদের মতো করে ছেড়ে দেওয়া উচিত অন্তত। কারণ এখন বাচ্চাদেরও মানে কি টাইম স্পেন্ড করার টাইমটাও সত্যি মানে খুবই হয়ে গেছে। সারাদিন টিউশনের মধ্যে থাকতে হয়, স্কুল থেকে এসে টিউশন, একবার এই সেই, মানে বিভিন্ন ক্ষেত্রে বাবা মারা তাদের বিজি করে দিচ্ছে, কিন্তু মাঠমুখও করছে না। এইটা খুব খারাপ। অন্তত সপ্তাহে 2 থেকে 3 দিনের জন্য হলেও আমার মতে বলে তাদের করা উচিত, তবে ভালো হবে। আর বকাই, আমাদের এপিসোডের আজকের লাস্ট প্রশ্ন, যে দেবপ্রিয় গাঙ্গুলি মোটামুটি 29টা বসন্ত দেখেছে। তো অলরেডি অনেক কথা তুই বলেছিস, যেগুলো বলেছিস সেরকম কিছু বলবি না, আলাদা করে বলবি। এই 29টা বসন্তে আমি তোকে জানি, তুই নানাবিধ লোকের সাথে মিশেছিস, মানে আমিও বহু মানুষের সাথে মিশেছি, বাট তুই এত পরিমাণ, এত রকম রেগুলার বেসিসে মিশে গেছিস, যেইটা আমার ফ্রেন্ড সার্কেলে আর কেউ পারে না বা পারেনি। এটার জন্য একটা গুণ দরকার, মানুষের সাথে মেশা সবাই মিশতে পারে না, এটার জন্য মানে সেই মানুষটা কিছু কোয়ালিটি থাকতে হবে, কারণ তবেই গিয়ে সম্ভব, কারণ না হলে তো সবাই নিজের অহংকার নিয়ে ব্যস্ত। আজকে 2 পয়সা রোজগার করে আমি দেখেছি বহু মানুষ আছে ছোটোবেলার বন্ধুদের ভুলে যায়, জাস্ট একটা গাড়ি চলে এলো বলে। তো তা এই দেবপ্রিয় গাঙ্গুলি যদি 29টা বসন্ত দেখে যে শিক্ষা পেয়েছে, সেটা নেক্সট জেনারেশনকে কি শিক্ষা দিয়ে যাবে? মানে কি বলবি তুই নেক্সট জেনারেশনকে, তোর মেসেজ কি থাকবে? মানে এখন যেটা চলছে, এই যে পয়সার পেছনে, টাকার পেছনে ছোটা, এই যে ব্যাপারটা, আমি এটাকে যারা ছুটছে আমি খাটো করব না বা ছোট করব না, তবে টাকা মানুষের জীবন ধারণে বেঁচে থাকতে গেলে অবশ্যই দরকার। টাকা ছাড়া এখন
চলা খুব মুশকিল, মানে এখন বিশেষ করে এখনকার যা পরিস্থিতি অসম্ভব। কিন্তু শুধুই টাকার পেছনে ছোটাটা এটা ঠিক সম্ভব নয়, মানে ঠিক না, মানে কেননা শুধুই টাকার পেছনে ছুটতে ছুটতে একটা টাইম এরমই হবে, মানে লাইফস্টাইলটা কেন জানি না মনে হবে শুধু টাকাটাই ইনকাম করে গেলাম, ওই টাকাটা ইউটিলাইজই হয়তো ঠিকঠাকভাবে করতে পারলাম না, বা আমি যেটা চাইছি আমি কি সেইটাই করতে পারছি। মানে আমি জানি না এখন যারা এই এত কিছু বলে টলে, সামান্য কিছু টাকা হয়তো হাতে চলে এলেই মানে মানুষকে মানুষ বলে জ্ঞান করে না। হ্যাঁ, মানে এমন একটা ভাব দেখায় যেন টাটা বিলটাও মানে তার নিচে। কিন্তু বিশ্বাস করুন ওনারাও কিন্তু তাদের সেই অহংকারটা নেই। আর সব থেকে বড় কথা আমি এই জিনিসটা দেখেছি, এটা বাস্তব, কিন্তু যাদের কিন্তু মানে হঠাৎ করে হাতে প্রচুর টাকা চলে আসে, তুমি দেখবে এটা ন্যাচারাল হয়, তাদের কিন্তু একটা আবভাব একটু অন্যরকম টাইপের হয়ে যায়। কিন্তু যারা বনেদি বড় লোক হয়, ট্র্যাডিশন ওয়াইজ যাদের পয়সা আছেই, কিন্তু তাদের কিন্তু এত অহংকার নেই, এত কিছুই থাকে না, কারণ তাদের তো দেখেই আসছে, তাদের তো আলাদা করে কিছু বলার নেই। হয়তো তারা এই যে হুট করে বড় লোক হয়েছে তাকে 10 বার কিনে বেচে দিতে পারবে, তো তার কাছে কিছু না। তো আমি ওটাই বলবো। আর সব থেকে বড় কথা, লাইফস্টাইল প্রত্যেকেরই আলাদা হতেই পারে, কিন্তু একটা জিনিসই বলে রাখবো, প্রত্যেকেরই একটা মানে ওই বলে না, মানে কি বলবো, সবারই লাইফের একটা গোল থাকে, যে একটা মোটো থাকবে যে আমাকে এটা করতে হবে, আমার লাইফের এটাই, এবং এটা করতে কিন্তু অনেক স্ট্রাগল থাকবে, স্ট্রাগল থাকলেই কিন্তু সাকসেসের একটা জায়গা চলে আসবে, স্ট্রাগল না হলে সাকসেস খুব একটা থাকে না। জীবনে যদি বাধা পাই তবেই আমি কিন্তু সঠিক পথটা দেখতে পাবো। তো আমি এগোতে থাকবো, ওই এগিয়ে বাধা পেলাম বলে স্টপ হয়ে গেলাম ও করলে হবে না। যে কোনো কাজে আমাকে কাজটা আগে স্টার্ট করতে হবে, কাজ স্টার্ট করে দাও, যে কোনো কাজ, বাধা হবে ওঠো, উঠে দাঁড়াও, আবার স্টার্ট করে যাও, আবার তুমি যতই বাধা পাবে নতুন কিছু তোমার মানে এক্সপিরিয়েন্স হতে থাকবে যে কোনো কিছু। আমি আমার ভুল হলো, তার মানে ওটা ভুল, মানে আমি ঠিকটা পেয়ে গেলাম, তো আমি অনেক কিছু শিখতেও পারলাম। তো যতদিন বাঁচবো শিখতে থাকো, কাজ করতে থাকো, নিজেকে এগিয়ে নিয়ে যাও, আর লক্ষ্যে স্থির থেকে এগিয়ে থাকো, যতই বাধা আসুক না কেন একদিন ঠিক সাকসেস তো হবেই। তো শেষ করছি আমাদের আজকের পডকাস্ট। আবারও চলে আসবো পরের এপিসোডে অন্য কারোর সাথে। তো ভালো থাকবেন, ততক্ষণ আসি।